স্বাগত ৭১ জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল ভিডিও এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় সেগুলোর শিরোনাম জানিয়ে দেই এবং সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা আমাদের সঙ্গে যুক্ত হন, আমরা তাদেরকে প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং তারাও আমাদেরকে খবরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য আমিনুল ইসলাম খান এবং আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। এবং বিশেষ একটা দিন আজকে আমরা পার করলাম। খোদ প্রধানমন্ত্রী তার নিজের ক্যাম্পাসে গিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন এবং এখানে আসলে যেই ব্যাপারটা নিয়ে সবার একটা আলাদা কনসার্ন ছিল যে আমরা রাজনীতি নিয়ে কথা বলি, আমরা ক্যাম্পাসে নানা রকমের সংস্কৃতি নিয়ে কথা বলি, গবেষণা নিয়ে কথাটা কম হয়, তিনি আজকে সেখানে জোরটা দিলেন। আমরা আলাপ করার চেষ্টা করব এবং বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে অনলাইনে যুক্ত হবেন অতিথিরা এবং তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই আলাপ করব এবং আজকে আমরা শুরুটা করতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিয়ে। এবং আমরা দেখলাম যে এখানে সারা ছাত্র রাজনীতি করে তারা তো বটেই, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস ছিল। প্রধানমন্ত্রী গেলেন এবং প্রধানমন্ত্রী খুব ঘরোয়া আলাপ করলেন এবং তিনি বললেন যে আসলে আমার চাইতে আমি শুনতে এখন বেশি পছন্দ করছি, তোমরা বলো আমি শুনবো। এখান থেকে আমরা আলাপটা করব। তার আগে ছোট করে আমি যদি আমিনুল ইসলাম কাগজি আপনার কাছ থেকে একটা মন্তব্য নিতে চাই। প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া, তার বক্তব্য দেয়া এবং রাজনীতি আসলে সংসদে হওয়া উচিত, রাজপথ গরম করে কিছু পাওয়া যায় না, আপাতত গবেষণাতে মনোযোগ দাও, এরকম স্টেটমেন্ট সব কিছু মিলে কেমন লাগলো আপনার? এটা একেবারেই বাংলাদেশের ইতিহাসে বলতে হবে একেবারেই ব্যতিক্রম এবং একটা বিরল ঘটনা যে উনি প্রথমেই যে সেমিনারটা হওয়ার কথা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের যে উৎকর্ষ সাধন করতে হবে সেই কথাগুলো বলেছেন। তারপরে শিক্ষার্থীদের একেবারেই প্রাথমিক শিক্ষা থেকেই শুরু করে যে একেবারেই কারিগরি শিক্ষায় তাদেরকে দক্ষ করে তোলা এবং একটা তৃতীয় ল্যাঙ্গুয়েজ তাকে শিখে নেওয়া, এই বিষয়গুলো একে পুরাপুরি গবেষণাধর্মী এবং জাতিকে উপরের দিকে নিয়ে যাওয়া, পুরা জাতিকে শিক্ষিত করে তোলা, এই মেসেজটা কিন্তু তিনি আজকে এই সেমিনারেই দিয়েছেন। তারপর কি হলো, এই সেমিনার যখন শেষ হলো উনি সেখান থেকে সোশিওলজি ডিপার্টমেন্টে গেলেন। তো সেইখানে যাওয়ার পথে এটা তো সবাই জানে যে এই দিন ক্যাম্পাস খোলা, স্টুডেন্টরা সবাই আছে, সবাই মানে তাদের চোখে এইরকম ঘটনা তো কখনো ঘটে নাই। তবে একটা ঘটনা কিন্তু ঘটেছিল, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যখন ক্যাম্পাসে ঢুকেছিলেন সেই দিন পরিবেশটা হয়তো এইরকম ছিল না, উনি প্রবল প্রতিরোধের মুখে কিন্তু ঢুকেছিলেন। তারপরে আস্তে আস্তে উনিও যেমন কথা বলতে বলতে শিক্ষক ছাত্র সবার সঙ্গে কথা বলতে বলতে একটা পজিশনে আসার পরে সবার সাথে তিনি তখন কথা বললেন। আর এবার একেবারে টোটাল মানে ইতিবাচক দিক, পুরা পরিবেশ মনে হলো তার অনুকূলে এবং তিনি সবার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছেন। সবাই কেউ কেউ স্লোগান দিচ্ছেন, কথা বলছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। এরপরে গেলেন তিনি যে আরেকটা সেমিনার কক্ষে যখন গেলেন, তো সেইখানে যে ছাত্রদের ওখানে প্রায় 156 জনের মতো শিক্ষার্থী ছিল, তারা কথা বলেছেন এবং উনি বলেছেন যে আমি শুনতে চাই, মানে বিষয়টা এইটা যে আমি শুনতে চাই। এটা ফ্রয়েডেরও থিওরি ছিল এরকম, যে উনি ওরকম ডাক্তারদের ওই যখন পেশেন্ট আসতো উনি ভালো বুঝতেন না, তবে পেশেন্টের কাছে বলতে বলতে পেশেন্টের কাছে জিজ্ঞেস করতে করতে সব কিন্তু জেনে নিতেন। ঠিক আজকের আমার কাছে ওরকমই মনে হয়েছে যে উনি ছাত্রদের কাছে জানতে চাইলেন যে তারা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে আমরা সবসময় ধরে নিই ডাকসু হচ্ছে মিনি পার্লামেন্ট এবং এখানকার ছাত্ররা সবচেয়ে শিক্ষিত এবং সচেতন অংশটাই হচ্ছে বাংলাদেশের। তো তাদের কাছ থেকে যখন উনি শুনছেন সমাজের পরিস্থিতি, পরিবেশ, রাজনৈতিক অবস্থা সব কিছু কিন্তু ছাত্রদের মধ্যে থেকেই আসবে, এটাই হচ্ছে ওনার একটা ধারণা এবং সেই ধারণারই বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে। সবার কাছ থেকে তিনি পেয়েছেন। যখন রাজনীতির কথা বলা হয়েছে তখন উনি পরিষ্কার বলেছেন যে রাজনীতি করবেন কারা, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন তারাই করবেন, তারা মারামারি পিটাপিটি অনেক কিছু করতে পারেন। লেনিনের কথায় যে পার্লামেন্ট হচ্ছে একটা শুয়োরের খড়, তার ভাষায় আমি এটা কোট আনকোট করলাম। তারপরেও আবার বলছেন যে ওটাতেই যেতে হবে, ওই পার্লামেন্টেই যেতে হবে এবং দেশের রাজনীতি সম্পর্কে আলোচনা করতে হবে ওই পার্লামেন্টেই। এবং
বাংলাদেশে আমাদের 300 আসন, এখন আরও 50 আসন আসবে। পরবর্তী আসন যে অধিবেশনটা আসবে সেই অধিবেশনে আমরা দেখতে পাবো সেখানে এই 350 সংসদ সদস্য তাদের কথা বলবেন, এলাকার কথা বলবেন এবং রাজনীতি নিয়েই কথা বলবেন মূলত। তা আমরা তাদের কাছ থেকে সেই রাজনীতিগুলো শুনবো, দেশের উন্নয়ন, অগ্রগতি, ডেমোক্রেসি যা কিছু বলা হোক না কেন সব ওখানেই আলোচনা হবে, বাইরে মানুষ শুনবে, দেখবে, কিন্তু যেন তার প্রভাবটা খুব বেশি, মানে যেটা আমরা বাইরে রাজপথ যেটা গরম করে সাধারণ মানুষের চলাফেরায় বিঘ্ন যাতে না ঘটে, এই বিষয়টা, এই মেসেজটাও কিন্তু তিনি দিয়েছেন। একদম। আমি আসলে বিরতির পরে এসে ছাত্র রাজনীতি নিয়ে আলাদা করে আলাপ করব, কিন্তু এই অংশে কেবলমাত্র প্রধানমন্ত্রীর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাওয়া এবং শিক্ষার্থীদের মতামতটা একটু জানতে চাই। কিন্তু আপনার কাছ থেকে একটা বিষয়, মাননীয় সংসদ সদস্য, আপনি নিজেও সেখানে ছিলেন, একটু বলবেন, মানে শিক্ষার্থীদের দিক থেকে বলতে চাওয়াটাও ছিল যে আমরা প্রধানমন্ত্রীকে কিছু বলবো, কিন্তু মুশকিল হচ্ছে আমরা রাজনৈতিক আলাপ তো অনেক শুনেছি, গবেষণা নিয়ে আসলে যারা ছাত্র রাজনীতি করে তাদের মধ্যে খুব একটা আলোচনা হতেও দেখিনি। হ্যাঁ, তারা অভিযোগ করে যে মঞ্জুরি কমিশন বরাদ্দ দিল, গবেষণা খাতে সবচেয়ে কম বরাদ্দ দিল, কিন্তু আমাদের কথা হচ্ছে যেটুকু বরাদ্দ দেওয়া হলো সেটুকু দিয়েই বা কি হলো, কোনো কিছু করতে পারছি আমরা, গলতটা কোথায় দেখেন? আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই, ৭১ টিভির কলাকৌশলী সাংবাদিক এবং ৭১ টিভির মাধ্যমে যে সকল দর্শকরা দেখছেন। আসলে আজকের প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়া, এটা তার, উনি যে রাজনীতির যে একটা গুণগত মান পরিবর্তন করতে চান, আমাদের শিক্ষাকে যে উনি আরও যে অগ্রসর করতে চান, শিক্ষার মান বৃদ্ধি করতে চান, এটা আমাদের কিন্তু যে ৩১ দফা, ওখানে কিন্তু উনি শিক্ষার জন্য আমাদের জাতীয় বরাদ্দ 5% করার একটি পদক্ষেপ নিয়েছেন। সেগুলি মানে সব কিছুর মূলে হচ্ছে আমাদের জনগোষ্ঠীকে শিক্ষিত করে তোলা এবং আধুনিক বিশ্বে বা আমাদের বিশ্বের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমরা যাতে টিকে থাকতে পারি বা অংশগ্রহণ করতে পারি, এই জন্য আমাদের শিক্ষার গুণগত মান পরিবর্তন করতে হবে। এই লক্ষ্য বা এই উদ্দেশ্য নিয়ে উনি কাজ করছেন। সেই কাজকে বাস্তবায়ন করার জন্য উনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে তিনি মতবিনিময় করেছেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের কথাই উনি বেশি মনোযোগ দিয়ে শুনেছেন, উনি উত্তর দিয়েছেন। মানে এটার মধ্যে দিয়ে উনি মোটা থেকে আসলে বক্তব্য কি ছিল? ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোনো দাবি, ছাত্রীরা বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে তাদের কি সমস্যা, কেউ সিটের সমস্যা, কেউ লাইব্রেরির সমস্যা, কেউ গবেষণার তথ্য প্রাপ্তির সমস্যা, এক একজন এক এক সমস্যা নিয়ে উনি কথা বলেছেন। উনি প্রত্যেকটা জিনিসই বিশ্লেষণ করে উত্তর দিয়েছেন যে এটা আমাদের করা উচিত। কিন্তু আমি সর্বোপরি বলবো যে ওনার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের শিক্ষাকে আরও মানসম্মত করা, শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার ক্ষেত্রে শিক্ষক বা আমাদের পড়াশোনার যে বিভিন্ন ধাপগুলা রয়েছে সেগুলা যেন আরও কার্যকর হয় এবং আমাদের যেন কর্মমুখী শিক্ষা হয়, যে শিক্ষার মাধ্যমে আমাদের কর্মসংস্থান হবে। এই মেসেজগুলাই নিয়ে উনি আলোচনা করেছেন। আমরাও আসলে প্রতিবেদন করেছি, সেখানেও কিছুটা জানার চেষ্টা করছি, কিন্তু আপনি যেহেতু সরাসরি ওখানে ছিলেন এবং একই সঙ্গে আপনি সিনেটের যে সদস্য একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তার মধ্যেও আপনি আছেন, এই ফাঁকে একটু অভিনন্দন আপনাকে জানিয়ে রাখলাম। আমি একটু সালাউদ্দিন আইয়ুবের সঙ্গে কথা বলে নিতে চাই। সালাউদ্দিন আইয়ুবে, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একেবারে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া, শিক্ষার্থীদের সাথে কথা বলা, কিভাবে মূল্যায়ন করবেন আসলে ছোট করে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচক বৃন্দ, দর্শক বৃন্দকে। আমি শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, তিনি ছাত্রদের সাথে কথা বলেছেন। বিশেষ করে এই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশের নতুন প্রজন্মের যে ভূমিকা, চিন্তা, যে মৌলিক পরিবর্তনের প্রত্যাশা নতুন প্রজন্মের মধ্যে জাগরিত হয়েছে, সেটাকে ধারণ করতে হলে ছাত্র সমাজকে উপলব্ধি করার জন্য এ ধরনের ছাত্র
সংস্পর্শ যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তি বিশেষ করে সরকারের অত্যন্ত জরুরি। এই সুযোগ ছাত্ররা পেয়েছে, আশা করি এখান থেকে বর্তমান সরকার উপকৃত হবে। কিন্তু আমি বলতে চাই, আপনি ইতিমধ্যে এটা উল্লেখ করেছেন জি যে কথা তো অনেক হয়, বাস্তবায়নের জায়গায় গিয়ে আসলে আটকে যায়। আমি দেখি জি এইটা যেন না হয়। আমি প্রত্যাশা করব মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো শুনেছেন সে কথাগুলো ধারণ করবেন, সে কথাগুলো বাস্তবায়ন একদম, করবেন। এটা বোধহয় সবারই প্রত্যাশা। এবং সালাউদ্দিন আবু, অনেকগুলো প্রশ্ন আসলে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের কাছে আছে, এবং আপনি জামাতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছেন, এবং একই সঙ্গে আমার সঙ্গে যিনি আছেন তিনি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদকও ছিলেন। কাজে ছাত্র রাজনীতির একটা বড় অংশ আমাদের হাতে রয়েছে আলোচনা করার মতো। একটা বিষয় অনেকেই জানতে চান, ছাত্র রাজনীতির অনেক অনেক অর্জন আছে, আমাদের দেশের ইতিহাস ঘাটলে আমরা সেটা দেখি। প্রতিটি ধাপে প্রতিটা জায়গায় আসলে সে অর্জন প্রমাণিত, এবং একজন ভালো নেতা তৈরির জন্য ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন ব্যক্তিত্ব ভীষণ রকম জরুরিও বটে। কিন্তু আমাদের বাবা মারা আটকে ওঠেন যখন শোনেন যে ক্যাম্পাসে তার ছেলে মেয়ে রাজনীতি করা শুরু করেছে। তার মানে একটা ইমেজের ব্যাপার আছে যেটা এখন সংকটের মধ্যে কিছুটা হলেও পড়েছে। একটু ব্যাখ্যা দেবেন, মানে এই সংকটটা কেন, কিভাবে বেরিয়ে আসা যায়? এই সংকটটা আসলে সবসময় চলমান ছিল, বিষয়টা ওরকম না। জি এই দেখেন বিগত 17 বছর আছে আওয়ামী এই দুঃসময়ে এই ক্যাম্পাসে তারা কিন্তু একক আধিপত্য কায়েম করেছিল, এবং তারা কোনো সংগঠনকে সেখানে রাজনীতি করতে দেয়নি, এবং তারা বিভিন্ন ধরনের অপকর্ম করেছে। মানে এইগুলি বলে শেষ করা যাবে না যে তারা কত ধরনের অপকর্ম করেছে। ছাত্র রাজনীতির যে ঐতিহ্য সেটা কিন্তু ছাত্রলীগই প্রথম ধ্বংস করেছে। আপনার 72 সালে তারা ব্যালট বাক্স ছিনতাই করেছে, মহসিন হলে 7 মার্ডার সংগঠিত হয়েছে। এই অপকর্মের মধ্যে দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে যে ছাত্র রাজনীতির যে একটা সুনাম বা ঐতিহ্য ছিল সেটা কিন্তু এই ছাত্রলীগের হাতেই কলঙ্কিত হয়েছে। আর আমি বলবো, আমি 2003 এবং 4 সালে বিএনপি তখন ক্ষমতায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছি ছাত্র দলের। জি। তখন আমাদের ছাত্রদলকে অভিভাবক হিসেবে দেখাশোনা করতেন আজকের প্রধানমন্ত্রী। উনি কিন্তু চেষ্টা করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। ওনার বক্তব্য ছিল মেধার আলোকেই বিকশিত হোক আমাদের ছাত্র রাজনীতি। ওনার নির্দেশনা ছিল যে ছাত্র সমাজকে পড়াশোনা, জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। আমি যদি আগামী 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই তাহলে ছাত্র সমাজকে সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। উনি কিন্তু আমাদের সেই নির্দেশনা দিয়েছিলেন। পাশাপাশি সহ অবস্থানের রাজনীতি, আমরা যেমন অনেক সময় শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ইতিহাসের এই অংশটা শুনতে আসলে সত্যিই খুবই ইচ্ছা করছে এবং ভালো লাগবে, কিন্তু এখন আমি শুধুমাত্র ইমেজ ফেরানোর দিকে একটু আসতে চাই আপনার কাছ থেকে। না, অবশ্যই ইমেজ ফিরে নিয়ে আসা আমাদের সকলেরই দায়িত্ব, কারণ ছাত্র নেতৃত্ব প্রয়োজনীয়তা রয়েছে। কারণ জাতীয় নেতৃত্ব কিন্তু সবসময়ই এসেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সেই নেতৃত্ব যাতে বিকশিত হতে না পারে এটাও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র, যে ছাত্র রাজনীতিকে কিভাবে কলুষিত করা যায়। এই যে নিয়মিত নির্বাচন না হওয়াটাও কিন্তু ছাত্র রাজনীতির জন্য এটা খুব খারাপ দিক। আপনি যদি নিয়মিত নির্বাচন হতো তাহলে ছাত্রদের ম্যান্ডেট, ছাত্রদের প্রয়োজন হতো, তাহলে এই সন্ত্রাস কিন্তু আপনি বন্ধ হয়ে যেত। আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী যে কটা বক্তব্য দিয়েছেন, যে কটা পয়েন্ট বলেছেন, তার ভিতরে 3টা যদি আমরা হাইলাইট করি, প্রথমত গবেষণার কথা, দ্বিতীয়ত সংস্কৃতি চর্চার কথা, অর্থাৎ সংস্কৃতির বিকাশ না ঘটলে রাজনীতির বিকাশ ঘটবে না, এবং 3 নম্বর পয়েন্ট বলেছেন যে রাজপথে হইচই করে কিছু গড়া যায় না, রাজনীতি সংসদে হওয়া উচিত। 3টা জিনিস যেটা মানলেই হয়তো রাজনীতি, ছাত্র রাজনীতির চিত্রই বদলে যাবে। ছাত্ররা কি প্রস্তুত এই 3টা মানার জন্য? ছাত্রদেরকে মানসিকভাবে তৈরি করতে হবে, কিন্তু আমাদের সকল সমস্যা যেহেতু এখন একটা গণতান্ত্রিক পন্থায় একটা অবাধ নির্বাচনের মাধ্যমে একটি
জাতীয় সংসদ প্রতিষ্ঠা হয়েছে। আমাদের রাজনীতির এখন কেন্দ্রবিন্দু হওয়া উচিত রাজপথ নয়, জাতীয় সংসদ। সেই মানসিকতা আমাদেরকে পোষণ করতে হবে এবং সেই মানসিকতা যাতে আমরা সবাই ধারণ করতে পারি সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। কিন্তু যখনই আমরা কেউ পরাজিত হই তখন তখন গণতন্ত্রের দিকে তাকাই না, তখন আমরা রাজপথে আন্দোলন করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে একদম চেষ্টা করি। আমাদের মনে হয় এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। একদম। আমি একটু মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী আপনার একটা মতামত নিতে চাই। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব আপনি পালন করেছেন এবং আমরা জানি ছাত্র রাজনীতির বিভিন্ন দিক নিয়ে দল নিয়ে কথা বললে ছাত্র শিবিরকে নিয়ে যখন আসি তখন কয়েকটি টাইটেল, কয়েকটি প্রতিশব্দ, কয়েকটি ট্যাগ আমরা শুনি। কখনো এটাকে রক কাটা দল হিসেবে কেউ কেউ বর্ণনা করার চেষ্টা করেন, কেউ কেউ আবার জামাতে ইসলামীর একেবারে নেক্সট জেনারেশন যারা আসলে ওই রাজাকার এই শব্দটাকে ধারণ করছে এরকম একটা ট্যাগ করার চেষ্টা করা হয়। আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দল হিসেবে বলার চেষ্টা করা হয়। ইদানিংকালে গুপ্ত শব্দটাও আসলে আমরা শুনতে পাচ্ছি। এই সব কিছু আসলে ছাত্র শিবিরের পথ চলা কতটা জটিল করেছে এবং এটাও তাদের ইমেজ সংকটের কারণ কিনা, মানে ছাত্র রাজনীতির ইমেজ সংকটের কারণ কিনা আসলে? জি, ধন্যবাদ আপনাকে। শুরুতে আমি বলবো আলহামদুলিল্লাহ ছাত্র শিবির কোনো ইমেজ সংকটে নেই। এটার প্রমাণ গত যে ছাত্র রাজনীতির উজ্জ্বলতম সময় পেরিয়েছে এই নির্বাচন, ডাকসু নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাস থেকে এটা আমরা স্পষ্ট করে বুঝতে পারি। এবং এই নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোথাও কোথাও নিরঙ্কুশ, কোথাও কোথাও ভূমিদল বিজয় অর্জন করেছে। অর্থাৎ ছাত্র সমাজের কাছে ছাত্র শিবির অত্যন্ত গ্রহণযোগ্য, প্রশংসিত এবং অনবদ্য একটি সংগঠন হিসেবে পরিচিত হচ্ছে। তার কারণ হলো বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে আমরা হলগুলোতে দেখেছি, আমি নিজে এটা শিকার হয়েছি, যে হল দখল করা, বড় ভাইকে সালাম দেওয়া, বড় ভাইকে পিছনে পিছনে দৌড়ানো, অমুক ভাই তমুক ভাইয়ের সালাম নিন, বাংলাদেশের সেরা হয়ে যান। এই যে স্লোগান নির্ভর ছাত্র রাজনীতি, এই যে বড় ভাই নির্ভর ছাত্র রাজনীতি, এই যে গণ রুম নির্ভর ছাত্র রাজনীতি, সেখান থেকে ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলিকে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আজকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান, দেখবেন এই গণরুম গুলো আর নাই। কারণ হলো সেখানে আলহামদুলিল্লাহ সকল ছাত্র সংগঠনই সমানভাবে এই বিষয়ে ভূমিকা রাখছে, ছাত্র শিবিরও সেখানে ভূমিকা রাখছে। এই ভূমিকাটি যদি অব্যাহত থাকে ছাত্র রাজনীতির গৌরব ফিরে আসবে ইনশাআল্লাহ। ছাত্র রাজনীতি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে। দেশও রাজনীতি নেতৃত্বে যে সংকট ভোগ করছিল সে ছাত্র রাজনীতির সংকট থেকে নিশ্চিত বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমি আগের যে আলোচনাটা শুরু হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন, এই জায়গা থেকে একটু ছোট্ট একটা ইস্যু বলতে চাই। সেটা হলো ছোট করে কারণ হাতে অনেকগুলো বিষয় আছে তো। জি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আজকে যে উদ্যোগটা গ্রহণ করেছে, আমি মনে করি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আগে সংস্কার হওয়া দরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যদি আপনি ভিশন দেখেন, যদি মিশন দেখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির যে কমিটিগুলো দেখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে কার্যক্রম দেখেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কথা বলেছেন সেটা একেবারে উল্টো চিত্র সেটাকে দেখা যায়। যে বলা হয়েছে গবেষণার জন্য বিশেষভাবে নজর দেওয়া, সংস্কৃতির ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির এই কার্যক্রমগুলিতে একদম এবং এটা আসলে কেউ অস্বীকার করবে না জনাব সালাউদ্দিন আইয়ুবী। জি, এর একটা চিত্র বিভিন্ন সময় হ্যাঁ, কারণ মঞ্জুরি কমিশনের ভূমিকা নিয়ে বরাবরই অভিযোগ রয়েছে এবং কমিশন শেষমেশ বাধ্য হয়ে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো কার্যত আসলে কেবলমাত্র বিল্ডিংটাই আছে, কারিকুলাম বলে কিছু নেই, সেগুলো কালো তালিকাভুক্ত করেছে, লাল তালিকাভুক্ত করেছে, কিন্তু পরবর্তীতে তাদেরকে আবারও অনবোর্ড করার চেষ্টা করেছে। কাজেই নিশ্চয়ই প্রধানমন্ত্রীর নজরে সেটা থাকবে। আমি আমিনুল ইসলাম কাকুজি আপনার কাছে একেবারে মৌলিক একটা প্রশ্ন করতে চাই। বলা হয় বিশ্বের সবচাইতে গণতন্ত্র একেবারে স্ট্রংলি আছে, শাসন ব্যবস্থা ভালো, কিংবা একেবারে উন্নত যে সমস্ত দেশগুলো আছে, আমি আমেরিকার কথা বলতে পারি, ইরানের কথাও বলা যায় কখনো কখনো, ব্রিটেনের কথা বলা যায়। এই সমস্ত দেশে আসলে ছাত্র রাজনীতির কথা ওইভাবে আমরা শুনি না। অর্থাৎ রাজপথে আন্দোলন করে ছাত্র রাজনীতি, আলাদা আলাদা নাম, সেটা আমরা শুনি না। বরঞ্চ আলাদা করে একটা সাবজেক্ট পড়ানো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, সেটা একদম পুরোপুরি নির্যাস থেকে বের করানো হচ্ছে। মানে আমরা কি এই পথে হাঁটতে পারি না, বা আমাদের হাঁটাটা কতটা চ্যালেঞ্জিং হবে? এটা খুবই মৌলিক প্রশ্ন। আসলেই
আমাদের এই যে দুইটা দেশের কথা বলা হলো, উন্নত দেশ হয়ে গেছে, কিন্তু আমাদের একটু ডেভেলপিং কান্ট্রি যেগুলো ধরেন এই যে আমরা আছি, তারপরে ইন্ডিয়া আছে, এরকম আমাদের এই সাবকন্টিনেন্টে সবগুলো দেশেই কিন্তু ছাত্র রাজনীতি আছে। ইভেন দিল্লিতে দেখেন নেহরু ইউনিভার্সিটি, সেখানে তো ছাত্র রাজনীতি একেবারে প্রকট। আচ্ছা, তারপরে হয়তো আপনি বলতে পারেন যে ছাত্র রাজনীতি না করেও যেমন ব্রিটেন বা আমেরিকাতে বা ইউরোপের অনেক দেশে তারা ভালো ভালো রাজনীতিবিদ পেয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যেও কখনো যদি আন্দোলন সংগ্রাম দেখেন, ছাত্ররাই কিন্তু বেশি এগিয়ে আসে, তারা ওইভাবে সচেতন হয়ে ওঠে। কিন্তু ওইখানে কিন্তু রাজনীতি থাকে না। ধরুন 24-এ আমরা কে ছাত্রদল কে ছাত্র শিবির আমরা বুঝিনি, সবাই রাস্তায় নেমেছে। তো আমাদের এখানে ব্যাপারটা দাঁড়াইছে কি, আমাদের এই তৃতীয় বিশ্বে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, ইভেন আপনার রাজনীতি কিন্তু কি বলে সোভিয়েত ইউনিয়নে, রাশিয়াতেও যখন আন্দোলন সংগ্রাম হয়েছে 1917 সালে, তখনও কিন্তু ছাত্ররা সামনে ছিল। সেই সময় যতগুলো সংগঠন আমরা দেখি, আচ্ছা তারপরেও ব্রিটেনে একেবারে ছিল না সেটাও বলা যাবে না, সেখানে কিন্তু শ্রমিক রাজনীতি আছে, ছাত্র রাজনীতিও ছিল সেখানে। সেই রাজনীতিগুলো এমনভাবে এগিয়ে আসছে, মূল রাজনৈতিক দল যারা কাজ করতো হয়তো তাদের ছায়া পড়তো না, কিন্তু তাদের ওখানেও পলিটিক্স ছিল, ইলেকশন ছিল। যেমন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন আমাদের এখানে ডাকসু জাকসু যাই বলি না এখন, ঠিক এই নামেই তাদের এই সমস্ত সংগঠনগুলো ছিল, নির্বাচন হতো। নির্বাচনের মধ্য দিয়ে তারা কি করেছে, ছাত্রদের প্রতিনিধি তৈরি করেছে, এবং একই সঙ্গে যারা মেধাবী বা ছাত্রদের যে সমস্ত অভাব অভিযোগ সমস্যা, সেই সমস্যাগুলো তারা সমাধান করার চেষ্টা করেছে। বাংলাদেশেও কিন্তু ওই দৃষ্টিকোণ থেকেই এই আমাদের যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো ওই ডাকসু জাকসু যেগুলো বলেন ওগুলো হয়েছে, কিন্তু হয়তো বলতে পারেন যে তাদের কর্মকাণ্ড ওই শিক্ষা কেন্দ্রিক ওইভাবে ছিল না। আমরা এখনো বলতে পারি যে ওইভাবে ছিল না, কারণ ডাকসুর কাজটা কি, ডাকসু যদি প্রতি বছর হতো, হলগুলোতে যদি প্রতি বছর ইলেকশন হতো, এরা কি করতে পারতো, ছাত্রছাত্রী বা যারা আছে তাদের অভাব অভিযোগগুলো, তাদের যে সমস্যাগুলো আজকে প্রধানমন্ত্রীকে নিজেকে যে শুনতে হলো, এইগুলো শুনতে হতো না। ছাত্ররাই যদি বলতে পারতো, বা ক্লাসরুমেও কিন্তু ইয়ে হতে পারে, নির্বাচন হয়ে যেতে পারে, যে ওই ক্লাসে হয়তো 50 জন ছাত্র আছে, তাদের মধ্যে যারা ভালো, তাদের কিভাবে, অনেকেই আছে তো আমাদের প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসে না, যারা অর্থের অভাবে হয়তো ভালো লেখাপড়া করতে পারে না, তাদের কিভাবে সুবিধা দেওয়া যায়। যেমন আমি বলতে পারি যে এডুকেশন লোন যেটা, এটাও চালু করতে পারতো। এই বিষয়গুলোই কিন্তু মানে কল্যাণমূলক যত কাজ, সেইগুলোই করার কথা ছিল এই ইলেকশনগুলোর মধ্য দিয়ে যারা প্রতিনিধি হবে তাদেরই, এবং তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই এই সমস্ত কি বলে তারা সুবিধাগুলো পাবে। এখন করতে হয় কি, হয়তো ডিন করলেন, নাহলে প্রক্টর করলেন, বা এই মানে টিচারদের মধ্যেই এইটা ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে, কিন্তু হওয়া উচিত ছিল ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে। এবং এইটাই পরবর্তীতে আপনি যাই বলেন না কেন, আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা যেটা বলি, আগেও বলছিলাম যে এই ডাকসু এখনো পর্যন্ত মিনি পার্লামেন্ট হিসাবেই আমাদের এখান থেকেই উঠে আসে, ছাত্র রাজনীতির মধ্য দিয়েই আমাদের জাতীয় নেতৃত্ব গড়ে ওঠে। অনেকেই হয়তো বলতে পারেন যে, আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে কি বলে, রাজনীতির কথা বললেই পরে বাবা মারা আটকে ওঠে, কিন্তু আসলেই সব কিন্তু এরকম হয় না। ছাত্র রাজনীতির মধ্য দিয়েও কিন্তু অনেকেই অনেক উপরে উঠেছেন, এবং এই রাজনীতির মধ্য দিয়ে এখানে আমরা দেখেছি বাবা মার মধ্যে কেউ যদি রাজনীতি করে থাকেন, তখন তারা আসলে কোনো একটা মাথা ঘামায় না। তার কারণ তারা বুঝতে পারে যে রাজনীতি করার অর্থই কি হলো, মানে সমাজের মধ্যে যিনি রাজনীতি করেন, নেতৃত্ব দেন, তিনি কিন্তু সবার চেয়ে একটু আলাদা, এবং নেতৃত্ব দেওয়ার কারণেই তার ভেতরে যে এক ধরনের মানুষের সামাজিকভাবে কাউকে হেল্প করার যে মানসিকতা তার ভিতর তৈরি হয়ে যায়, এটা তাকে কিন্তু ওই যে তার ছেলে মেয়েদের মধ্যেও সেটা এটা নিয়ে যেতে চায়। বুঝতে পারছি। আমি আরেকটু মানুষ সংশোধন দুইটা বিষয় আপনার কাছে একটু আনি। আমরা আজকে দেখলাম যে সাধারণ শিক্ষার্থীরা যখন কথা বলছেন, তারা ঘুরে ফিরে 4-5টা বিষয় থেকে মুক্তি চান। প্রথম কথা হচ্ছে হল দখল, দ্বিতীয় কথা হচ্ছে টেন্ডারবাজি, 3 নম্বর হচ্ছে যে বিলবোর্ডগুলো ক্যাম্পাসে আমরা দেখতে পাই, সেই বিলবোর্ড থেকে যে চাঁদাগুলো নেওয়া হয়, এবং একটা কথা একটু আগে সালাউদ্দিন আইয়ুবী বললেন যে বড় ভাই কালচার, মানে এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসা, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কতগুলো স্টেপ, কতগুলো ডিসিশন,
সবাইকে চমকে দিয়েছে। কিছুদিন আগে নবদম্পতিকে তিনি চমকে দিলেন, উপহার পাঠালেন, মুভি দেখতে গেলেন। মানে এই জিনিসগুলো অনেকদিন দেখে নাই বা কখনোই দেখেনি। সেই জায়গা থেকে আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি পাবো কিনা, এই টেন্ডারবাজি বা যেগুলোর কথা বলা হচ্ছে? অবশ্যই যে টেন্ডারবাজি, আপনি কি বলতে পারবেন এই 3 মাসেই আমাদের সরকারের বয়স, এর মধ্যে কি ছাত্রদল কোথাও টেন্ডারবাজি করেছে? আমাদের টেন্ডারবাজিকে আমাদের দল কখনোই উৎসাহিত করে না, এবং টেন্ডারবাজির কালচারও আমাদের মধ্যে নেই আজকে। আর আপনি যে বিষয়গুলি একটু আগে আলোচনা করলেন যে আমরা যে ব্রিটেন বা আমেরিকা বা অন্যান্য দেশের সাথে আমাদের দেশের ছাত্র রাজনীতির যে পার্থক্য, তার কারণ হচ্ছে ব্রিটেনে তো হলের সমস্যা নেই, খাদ্যের সমস্যা নেই, টিচারের সমস্যা নেই, আমেরিকাতে নেই। কিন্তু আমাদের দেশে তো এই সমস্যাগুলো, আজকে আমাদের তো হলে উঠতে, হলের একটা ইউনিভার্সিটিতে যদি আবাসিক ছাত্র থাকে 30,000, আবাসিক ছাত্র ক্যাপাসিটি আছে হচ্ছে 15,000। এই যে আমাদের সমস্যা, এই সমস্যাগুলো তো ব্রিটেনে নেই, কারণ তারা দীর্ঘদিন তাদের অর্থনৈতিক বা কালচারের কারণে তারা আজকে একটা জায়গায় গিয়েছে, কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় এখনো যেতে পারি নাই। আমাদের সমস্যা তো অসংখ্য সমস্যা রয়েছে। আর বিশেষ করে ধরেন আমাদের তো এখনো অর্থনৈতিক মুক্তি হয়নি। আমাদের এই দেশে সাধারণ মানুষ কিন্তু অতটা রাজনীতির সাথে সম্পৃক্ত না যতটা ছাত্ররা করে, কারণ সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্যই তাদের সময়টা ব্যয় করতে হয়। সেই তুলনায় ছাত্ররা কিছুটা সময় পায়। এই কারণেই ছাত্ররা দেশের এবং জাতীয় স্বার্থ নিয়ে আমাদের দেশে কথা বলে। এই জন্য আমাদের দেশে বোঝা গেল যে উন্নত দেশগুলোতে আসলে এই মৌলিক সংকটগুলো নেই, যেটা আমাদের আছে। যে কোনো আমাদের দিক থেকে একটা ভয়েস প্রয়োজন, সেই ভয়েসটা আসলে ছাত্র রাজনীতি ক্যারি করে। আসলে আমি একটু সালাউদ্দিন আইয়ুবীর একটা বিষয় একটু জানার চেষ্টা করবো, এবং আপনারা চাইলে তাকে প্রশ্ন করতে পারেন। মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, একটা বিষয় একটু বলবেন, মানে হল দখল, টেন্ডারবাজি, বড় ভাই কালচার সাধারণত দেখা যায় ক্যাম্পাসের ভেতরে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে বা ছাত্র রাজনৈতিক দলকে ট্যাগ করে বলা হয়। আবার শিবিরকে ট্যাগ করেও ইদানিংকালে একটা শব্দ আমরা শুনতে পারি, বট বাহিনী, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেক আইডি, এআই এর মাধ্যমে গুজব ছড়ানো। এবং এই অভিযোগটা আসলে ইদানিংকালে ছাত্র শিবিরের দিকে অনেকে বলছেন। এটা আসলে প্রমাণ সাপেক্ষ যদিও, কিন্তু শোনা যাচ্ছে। মানে ছাত্র রাজনীতির মধ্যে এই বট বাহিনী, গুজব, ভার্চুয়াল প্ল্যাটফর্মে চরিত্র হনন করা, এটা কতটা মাথা ব্যথার কারণ, কতটা মানে ইমেজ সংকটে ফেলে, কতটা প্রশ্নবিদ্ধ করে আসলে? আবারও ধন্যবাদ আপনাকে। আমি ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে শুরু করি। আমাদের সম্মানিত সংসদ সদস্য বলেছেন যে ছাত্রদল গত 3 মাসে কোনো ঘটনা ঘটিয়ে গেছে কিনা। আমি চাইলে আরো বড় লিস্ট দিতে পারবো, তবে ছোট্ট উদাহরণ দিয়ে গত কয়েকদিন আগেই নোয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপালকে অপদস্থ করা হয়েছে। নোয়াখালী সরকারি কলেজের একটা অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠান ভণ্ডুল করা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে। এবং হ্যাঁ, এটা নিয়ে মামলাও হয়েছে। এটা নিয়ে পরবর্তীতে এই অনুষ্ঠান সকল শিক্ষক মিলে বর্জন করেছে। এরকম বেশ কিছু ঘটনাও ঘটেছে। আর বড় ভাই কালচার তো আজকের ঘটনায় স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে আমাদেরকে। সেটা হলো, দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন আবিদ, তিনি মানে প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে গ্রহণ করার জন্য দৌড়ে দৌড়ে যাবে এগিয়ে গেছেন। একজন ছাত্র নেতা এইভাবে গাড়ি রাজনীতি শিখবেন, এটা আমি সেটা বলছি, এটা কোনোভাবেই স্বাভাবিক না। এটা আমরা দেখি যে আমরা এই যে পতিত সরকার শেখ হাসিনাকে দেখলে আমি দেখেছি যে অনেক বড় বড় নেতারা পায়ে গিয়ে সালাম করত, দেখা মাত্রই ওগো মা তোমরা মানে গান দিয়ে শোনাইতো। এই কাজগুলো বাংলাদেশের রাজনীতিতে একজন রাজনীতিবিদকে ফেসিবাদ হয়ে উঠতে সহায়তা করে। এবার একজন মানুষকে দেবতার জায়গায় বসানোর মধ্য দিয়ে তার যে মানবিক মৌলিক গুণাবলী সেখান থেকে সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলে। এগুলো আসলে অন্তত বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই ধরনের তোষামোদি, এই ধরনের কাজ কোনোভাবেই মানে আমি মনে করি ছাত্র রাজনীতির জায়গা থেকে না, শুধু স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য হওয়াটা খুব বেশি স্বাভাবিক নয়। এরপরে আপনি অভিযোগগুলো তো ধারাবাহিকভাবে আসে, আমরা এরকম অভিযোগ কখনো কখনো শেষ করুন। জি, ভালো ছাত্র রাজনীতি করে না। আপনি যদি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতিকে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি অনার্স এবং মাস্টার্সে
তিনি প্লেসদারি ফলাফল করেছেন আলহামদুলিল্লাহ। এরকম অনেক রেফারেন্স কিন্তু মাননীয় সংসদ সদস্য দেয়া যাবে, অনেক রেফারেন্স দেয়া যাবে যারা ছাত্র রাজনীতি করেছে এবং দুর্দান্ত ভালো রেজাল্ট করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখন যিনি সভাপতি এবং রাকসুর নির্বাচিত যিনি ভিপি, তিনি গত কয়েকদিন আগে ফলাফল হয়েছে, সেই ফলাফলে তিনি মানে মাস্টার্সে 4 আউট অফ 4 বুঝতে পারছি। আপনি যদি আমার প্রশ্নে আসেন, সাধারণ ছাত্ররা রাজনীতি বিমুখ নয়, এখন রাজনীতিমুখী, কিন্তু রাজনৈতিক যে পরিবর্তনের যারা সাধারণ ছাত্ররা চায়, সেই পরিবর্তন যারা ধারণ করে, যারা লালন করে, সেই পরিবর্তনকে যারা গ্রহণ করেছে তাদের সাথে রয়েছে, সেই মেধাবীরা তাদের মধ্য থেকে গড়ে উঠছে। আর যারা বড় ভাইয়ের পিছনে দৌড়ায়, বড় ভাইকে সালাম করে, বড় ভাই যা বলে চিন্তা ভাবনা ছাড়া তার কথা মানার চেষ্টা করে, এই ধরনের রাজনীতি এখন আসলে মানুষ প্রত্যাখ্যান করতে শুরু করেছে, ছাত্র সমাজ সেটা প্রত্যাখ্যান করতে শুরু করেছে। আপনি স্পষ্ট করেছেন, কিন্তু আপনি কি ওই বট বাহিনী যে ইস্যুটা বললাম সেটা কি একটু ব্যাখ্যা দেবেন? নিঃসন্দেহে দেখুন, এটা একটা আপেক্ষিক কথা। এই বট বাহিনী কে বা কারা, এই কথাটা আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে? আমি আজকে আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি ছাত্র শিবিরের কোন নেতা কর্মীর বিরুদ্ধে, এখন সরকারি দলের এখানে একজন সংসদ সদস্য আছে, যে কেউ মামলা করুক, সেই মামলায় আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করব। দুই দিক থেকে আমি দাবি করতে পারি, এক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলাম, আর এখন বর্তমান জাতীয় সংসদের একজন সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন সদস্য। সুতরাং জামাত ইসলামীর পক্ষ থেকে, ছাত্র সংগঠনের পক্ষ থেকে, সংসদের পক্ষ থেকে, জনপ্রতিনিধি হিসেবে, সাধারণ একজন ছাত্র হিসেবে, সাধারণ একজন মানুষ হিসেবে আমি সব দিক থেকে চ্যালেঞ্জ করে বলছি, মামলা করেন, সহযোগিতা করব, যদি ছাত্র শিবিরের কেউ হয় আমি আলাপটাকে একটু দীর্ঘ করব, তবে তার আগে আমি কাগজে আপনি এই পর্যায়ে একটু মতামত দেবেন, কারণ আমরা ছাত্র শিবির সম্বন্ধে যেটা জানতে পারলাম, দুর্দান্ত রকমের মেধাবী শিক্ষার্থী তারা, এবং তারা আসলে ক্যাম্পাসে কোনো রকমের বড় ভাই কালচারকে প্রশ্রয় দেয় না, নানামুখী পজিটিভ কিছু কথা আমরা শুনলাম, এখন পর্যন্ত কোনো নেগেটিভ কথা আমি শুনিনি, এবং ছাত্র দলের ক্ষেত্রে অনেক অনেক অভিযোগ তাদের দিক থেকে এলো। আপনি তো আসলে এখানে একটু আমাকে বলতেই হবে, উনি যে অভিযোগগুলো বললেন যে বড় ভাই কালচার, আর আমি যদি বলি যে ওনাদের কালচার হচ্ছে লুকিয়ে থাকার কালচার, গুপ্ত কালচার। এই ধরেন শেখ হাসিনা যে কয়দিন ক্ষমতায় ছিল, তার আগে কি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করেছে? তারা তখন কোথায় ছিল? আরেক মিনিট বলবো, এই যে ইডেন কলেজে ছাত্র দলের কমিটি দিয়েছে, সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে আজকে না আমরা ছাত্র রাজনীতি চাই না, ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস হোক, তাহলে ওখানে কি ইসলামী ছাত্র শিবির নাই নাকি? ওখানে নাই বলে তারা এইটা করছে? নিশ্চয়ই ওখানে আছে। না, বলতে হবে যে ইডেন কলেজে ছাত্র শিবিরের কোনো কর্মী নাই। আমি কি দুটো ব্যাখ্যা একটু শুনে আসতে পারি? জি, প্রথমত হলো ইডেন কলেজে ছাত্র শিবিরের কোনো কমিটি নাই, এটা একেবারে কোনো কমিটি নাই, সমর্থকই না, কোনো সম্পাদক বললাম, উনি কমিটি আছে কিনা জানতে চাইছে, আমি বলছি যে কমিটি নাই। আচ্ছা, এর আগেরটা একটু বলবেন, এর আগেরটা কাইন্ডলি বলবেন। ইদানিংকালে এটা অনেক বেশি শোনা যাচ্ছে যে শেখ হাসিনার 17 বছরের সময়টাতে শিবিরের কথা আমরা শুনতে পাচ্ছিলাম না, ক্যাম্পাসে তারা আছে এটা কেউ বিশ্বাসই করতো না, এখন আমরা শুনতে পাচ্ছি যে তারা আসলে ছিল, যে কারণে গুপ্ত শব্দটা তাদেরকে ধারণ করতে হচ্ছে বা ট্যাগ করা হচ্ছে। একটু ব্যাখ্যা দিবেন। জি, ধন্যবাদ। আমি বলবো যে ইসলামিক ছাত্র শিবিরের কমিটি তখনও ছিল, এখনো আছে। তখন কমিটিতে কারা ছিল একেবারে লাইন ধরে, সিরিয়াল ধরে আমি আপনাকে দিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত আমার কাছে তালিকা আসছে, তখন ওই তালিকা পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা হাসিনা বিরোধী আন্দোলনে মিছিল করেছে, সেই মিছিলের ছবি আছে, সেই মিছিলে অংশগ্রহণ করে গ্রেফতার হয়েছে। একদিনে 216 জন গ্রেফতার হয়েছে, কারাগারে গিয়েছে। এই ধরনের কারাগারের মামলার কপি আমার কাছে আছে, মিছিলের ছবি আমার কাছে আছে। গণমাধ্যমে এসেছে, অবশ্যই গণমাধ্যমে এসেছে। হল থেকে ছাত্র শিবিরকে, এই যে 17 বছর ছাত্র শিবির যে সক্রিয় ছিল, তারা নিয়মিত কমিটি দিয়েছে, তারা আন্দোলনেও অংশ নিয়েছে, সেই খবরগুলো আপনি পেয়েছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটু খেয়াল করেন তো, যে বক্তব্যটা শেষ করে তারপরে আপনি সালেদার বিশেষ করুন। জি, আর আমি শুধু বলবো মাননীয় সংসদ সদস্য, তিনি গুপ্ত শব্দটা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এখন যিনি ছাত্র দলের সভাপতি, তিনি এই কিছুদিন আগেও
ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য মিছিল করেছেন, স্মারকলিপি দিয়েছেন, সেই স্মারকলিপিতে প্রধান ব্যক্তি ছিলেন, এখন তিনি ছাত্র দলের সভাপতি হিসেবে এসেছেন। এরকম বেশ কিছু উদাহরণ পাওয়া যায়। বুঝতে পারছি। আপনি বক্তব্য শেষ করেছেন, তাহলে এটা প্রশ্নই আসে না। ছাত্র দল তো কখনো তাদের আত্মপরিচয় বিকিয়ে দিয়ে লুকিয়ে কোনো সংগঠন করে না। আমি তো বললাম, বেগমগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আপনার এখন ছাত্রদল বেগমগঞ্জ সবসময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাত্র পরিচয় নিয়ে কারা রাজনীতি ছিল? করেছে। আচ্ছা, উনি রেফারেন্স দিচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়তো নতুন নেতৃত্ব আসছে, নতুন কেউ আসতে পারে, সেইটা হয়তো হইতে পারে, কিন্তু আমাদের কোথাও যে কেউ লুকিয়ে পলিটিক্স করে না। আমি যে কারণে ইডেন কলেজের কথাটা আনলাম, কয়েকদিন আগে ইডেন কলেজে যদি আজকে আমি ফিরবো আপনার কাছে, please, ইডেন আমি ফিরবো কলেজে আপনার কাছে। জি। আজকে তালিকা কমিটি সভা আছে, হচ্ছে 19 জনের মধ্যে ওখানে 11 জন নেই। ছাত্রলীগের আমি শুনি কমিটি আছে। একটা কথাই বলি, আমার কথা না, যে আপনার ওসমান হাদি, হ্যাঁ। উনি কিন্তু একটা সুন্দর কথা বলে গেছেন। যিনি ওসমান হাদি নিয়ে ওনারা অনেক কথা বলেন, ওসমান হাদি কিন্তু বলছে যে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম কিন্তু একটা রিমোট কন্ট্রোল পার্টি, যখনই বিপদ দেখে তখনই রিমোট কন্ট্রোল দিয়ে সব, আর আপনি খুঁজে পাবেন না। আচ্ছা। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা বিএনপি, আমরা কি কোনো সংগঠনের মধ্যে লুকিয়ে রাজনীতি করি? বুঝতে পারছি, একদম স্পষ্ট। এই জন্য গুপ্ত শব্দটা এখন বেশি করে আসছে এই কারণে, কারণ এতদিন তারা গুপ্তই ছিল, আর মাঝে মাঝে উকি দেয় আবার লুকিয়ে যায়, যে জায়গায় মনে করেন যে এটা তাদের একটা কৌশল। আর আমি এই কৌশলটাকে মনে করি অপকৌশল। যাদের আদর্শিকভাবে কোনো কিছু মোকাবেলা করার সামর্থ্য থাকে না, তখন মানুষ আন্ডারগ্রাউন্ডে যায়, লুকিয়ে থাকে। আমরা তো ছাত্রলীগের মধ্যে থেকে রাজনীতি করি নাই, আমাদের কোনো নেতা কর্মী তো ছাত্রলীগে যায় নাই। কিন্তু আপনি দেখেন, আপনার এই যে আজকে সাদেক কায়েম বলেন, অন্যান্য অনেক নেতাকে আমরা বলতে পারবো যারা এরা সবাই ছাত্রলীগের ছত্রছায়ায় ছিল। আমি বিরতিতে যাওয়ার আগে আমি কাগজে আপনি বোধহয় সালাউদ্দিন আইয়ুবীকে কিছু জানতে চাইছিলেন, সেটা একটু শুনতে। আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে তারা যে বলল যে তাদের গুপ্ত থাকে না, এই যে কিছুক্ষণ আগেই সংসদ সদস্য যেটা বললেন, এই সাদিক কায়েম, তারপরে তাদের এই যে নেতারা রীতিমতো ছাত্রলীগের ব্যানারে জুলাই আন্দোলনের সময়ও তারা এই আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল করেছে, সংগ্রাম করেছে, এটা তো আছে। জুলাই আন্দোলনের সামনের সারিতে একাধিক মিছিলে সাদিক কায়েম ছিলেন, সেই ছবি ভিডিও আছে। সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের জুলাই আন্দোলনের পক্ষে সে বক্তব্য দিয়েছে সবার সামনে। এই ভিডিওগুলো কি আপনি দেখেন? আচ্ছা, আমি এটা ছোট্ট বিরতি দিয়ে আবারও এখান থেকে আলাপ শুরু করব। উনি বলছিলেন ডাকসুর যিনি বর্তমান ভিপি সাদেক কায়েম, তিনি আসলে জুলাই সেক্রেটারি ফরহাদ হোসেন নিজেও তো লাঠি নিয়ে রীতিমতো জুলাই আন্দোলনকারীদের উপরে হামলা করেছে। সে ছবি তো, ছবি ভিডিও এগুলো তো আছে, মানে যারা আন্দোলন করছিল তাদের উপর হামলা করেছে ছাত্রলীগের ব্যানারে, ছাত্রলীগের পক্ষ হয়ে। আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবী করে নাই। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, আজকে সম্মানিত সাংবাদিক যিনি কথা বলেছেন, এই মিথ্যাচারের জন্য আমি আসলে কি বলবো, এটার ভাষা নেই কিভাবে এটা প্রতিবাদ করবো। এটা কি তাহলে এখন দেখাতে হবে, আপনার ভিডিওগুলো দেখাতে হবে কিনা? একটু শেষ করি। এটা কোনোভাবে আপনি দেখাইতে পারবেন না, কোনোভাবেই না। আপনি এখনো সুযোগ আছে, এখন ভিডিও গুলো চাইলেই যে কোনো জায়গায় পাওয়া যায়, আপনি এখনই দেখাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা দর্শক কে মিথ্যাবাদী এটা জানতে পারবে। মানে আপনি যদি ব্যাখ্যাটা দেন একটু প্লিজ। হ্যাঁ, আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, আচ্ছা, মহসিন হলে এবং কথা বলতে দিতে হবে। জি বলুন। সাদিক কায়েম জুলাই আন্দোলনে ছিলেন কিনা, জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছেন কিনা, আপনারা আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের কথা শুনেছেন, তিনি এই জুলাই আন্দোলনের সাথে শেষ করি, কথা বলতে দিতে হবে তো। আচ্ছা, বলেন। তিনি যুক্ত হয়েছে কথাগুলো। হ্যাঁ, বলেন। আপনি অনেক বলছেন এবং সেই সুযোগটাও দিচ্ছি, বলুন না। মানে জুলকারনাইন সাহেব তিনি তার বিস্তারিত কথায় সাদিক কায়েম কোথায় কিভাবে ভূমিকা রেখেছেন সে কথাগুলো তিনি বলেছেন। সেখানে আপনাদের গণমাধ্যমে সরাসরি সাদিক কায়েম এই 9 দফা যে কর্মসূচিটা দিয়ে পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করেছেন, সেটা তিনি সরাসরি সেখানে উল্লেখ করেছেন। সেখানে যারা সম্মুখ সারিতে এই জুলাই আন্দোলনে ছিলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, মাহফুজ বলেন, তাদের সাথে আপনারা কথা বলে জানতে পারবেন যে আসলে সাদিক কায়েম সেখানে ভূমিকা পালন করেছে কিনা। সবচেয়ে বড় কথা হলো, এই কথাগুলোই কিন্তু বলা হয়েছিল ডাকসু নির্বাচনের সময়, যে তারা ছাত্রলীগে ছিল, তারা ইয়েতে ছিল,
ফরহাদের ব্যাপারে কথা বলা হয়েছে, সাদিক কায়েমের ব্যাপারে কথা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু ঢাকা কিন্তু কিন্তু বিশ্ববিদ্যালয়ের দেখুন, ছাত্ররা- যে একটু শেষ ভিডিওর করি। কথা প্লিজ আমাকে একটু বলতে দেন, মানে আমি একটা বিষয়টা জানার চেষ্টা করি। শেষ করতে দিতে হবে। হ্যাঁ, শেষ- মানে আমি 30 আমি সেকেন্ডের মধ্যে প্রশ্নটা শেষ করি। করে রেখে আপনি বলুন, 30 মানে সেকেন্ডের যে মধ্যে শেষ ভিডিওটার করি। কথা বলছে। 30 সেকেন্ড শেষ করি। আচ্ছা, বলুন। 30 সেকেন্ড। জি, এই কথা বলেই বারবার চেষ্টা করা হয়েছিল এই সাদিক কায়েমকে, এই ফরহাদকে প্রশ্নবিদ্ধ করার, যে জুলাই জি। আন্দোলনে তারা ভূমিকা রাখেনি। জি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছে, তারা হাতে কলমে দেখিয়েছে জি। যে প্রায় 10,000 বেশি ভোটে সাদিক ক্যাম্পকে তারা বিজয়ী করেছে। অর্থাৎ তাদের উপর যে মিথ্যারোপ করা হয়েছে, এই প্রত্যেকটা মিথ্যা তারা গ্রহণ করেনি। সুতরাং এ ধরনের কথাগুলো এখন তাহলে আমি একটু জানার চেষ্টা করে আপনার কাছে, যে ভিডিওর কথা আমিনুল ইসলাম কাগজি বললেন, সেই ভিডিও কি মিথ্যা? মানে দেখেন, আমি তো বলছি ভিডিও তো মিথ্যা। আপনি আচ্ছা। দেখেন, ভিডিওটা দেখার অসুবিধা নাই। বুঝতে পারছি। আমি তো বলছি দর্শকরা মহসিনুল্লাহ এখন কথা দেখতে পারবে, বলছেন, এখন জি। তিনি যদি এখন দেখাতে পারে, এই- তাহলে দর্শক বুঝতে পারবে আমি মিথ্যা। আমি আচ্ছা, দেখাতে না- আমরা ওকে। শোনেন দর্শক যে বুঝতে পারবে আমি সত্যি। সালাউদ্দিন আইয়ুবী শোনেন, জি। আপনি এখন তো এই 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 কথাগুলো জোর দিয়ে বলছেন। আমরা কিন্তু যখনই দেখেছি যে মহসিন হলে যখন ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে, সেখানে কিন্তু শিবিরের একেবারে মানে পদধারী শিবিরের একজন কিন্তু সেক্রেটারি হয়েছে। আমরা বহু জায়গায় এভাবে ছাত্র শিবিরের গোপনে তারা ছাত্র শিবির করে আসছে, কিন্তু ছাত্র যেহেতু সংগঠন করতে হবে, তারা ওই ছাত্রলীগের মধ্যেই কিন্তু থেকেছে। এরকম অজস্র নিউজ কিন্তু আমরা করে এসেছি, পড়ে এসেছি। আজকে তো নতুন কিছু না, তাই না? এটা কেন আপনারা বলছেন? এটা কি গুপ্ত থাকে না আপনাদের? বলেন, গুপ্ত থাকে নাই? বা ছাত্রী সংস্থা যেটা আপনাদের কি গুপ্ত থাকে না? আপনার এই কথার কোনো ভিত্তি নাই। এই কোন জায়গায় ভিত্তি নাই? এগুলো আমার কথা। এখনো আচ্ছা। পর্যন্ত এইগুলো পুরাতন পত্রপত্রিকায় ঘাটলেই আচ্ছা, পরে যাই আপনি হোক, অজস্র পাবেন। আমরা এখনকার সময়ে এই যদি আবার কথাগুলোই- ফেরত আসি, সালাউদ্দিন আহমেদ নিশ্চয়ই আবার ফিরবো আপনার কাছে। চেষ্টা করা হয়েছে আমি নানাভাবে ছাত্র একটু মাননীয় সহযোগী কিন্তু আমিনুল ইসলাম খান আপনার কাছ থেকে এগুলো সরাসরি আপনার বাস্তবতা অভিজ্ঞতাটা জানতে চাই। সালাউদ্দিন আহমেদ আপনার কাছে ফিরবো প্রয়োজনে এবারও। আপনি দীর্ঘদিন তো ছাত্র রাজনীতি করেছেন ক্যাম্পাসে, আপনি দায়িত্বশীল পদে ছিলেন, সর্বোচ্চ দায়িত্বশীল পদে ছিলেন সেখানে। আপনার ওই সময়টাতে আসলে ছাত্র শিবিরের অবস্থাটা কেমন ছিল? আমি তো বললাম যে আমি 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলাম। জি। 3 থেকে 5 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলাম। আমি তো এই সময় কখনো দেখি নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আছে। মাঝে মাঝে গোপনে শুনতাম যে ওই ছেলেটা শিবির করে, কিন্তু প্রকাশ্যে তাদের কোনো অবস্থান তখন ছিল না। থেকেই? তখন থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিল, মেবি ওর বাড়ি হয় পঞ্চগড় হবে। এই কিছুদিন আগে, এই অল্প কিছুদিন আগে কোনো এক লিফটের সামনে আমার সাথে দেখা, ও আমার হলের ছাত্র ছিল। তখন আমাকে বললো যে ভাই আপনি আমাকে চিনেন নাই, আমি তো আপনার সময় বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলাম। উনি কি বলতে পারবে যে 2001 সালে বা 2 সালে 3 বা 5, 7, 8 সালে যে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথাও ছিল? আসলে এদের, আমি তো প্রথমেই বললাম, আমার মনে হয় আপনি এরা কি মানে ন্যূনতম কোনো মিছিল কি দেখেছেন? না, প্রশ্নই আসে না। দেখি নাই যে, আমি দেখি নাই। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় 89-90 ব্যাচ। আচ্ছা। আমি পলিটিক্স কারণে আমি 2012 সাল পর্যন্ত আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অনেকদিন ছিলাম। কিন্তু আমি আমার এই মনে হয় 15 বছরের বা 12 বছরের আমি কোনোদিনও ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের মিছিল দেখিনি। এটা তাদের, আমার নিজের ধারণা বা আমার মনে হয় তারা নিজেদেরকে তাদের অতীতের অপকর্মের জন্য তাদের মধ্যে হয়তো কোনো ভয় ভীতি বা কোনো দুর্বলতা কাজ করে, এই জন্য তারা সবসময় প্রকাশ্য থাকতে চায় না। তারা গোপনে, আপনি উনি বলতে পারবে যে 2002 সাল থেকে 10 সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 বছরে বা 8 বছরে 12 বছরে কোনোদিন ইসলামী ছাত্র শিবির মিছিল করেছে? একটু শুনবো, সালাউদ্দিন আপনি বলতে পারবেন 2002 থেকে 2010 প্লিজ? দেখেন, ছাত্র শিবিরের 2009 সালে সভাপতি ছিলেন জাহিদুর রহমান ভাই। তিনি এবার মানিকগঞ্জ থেকে নির্বাচন করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। সেই জাহিদ ভাই কেন্দ্রীয় সভাপতি থাকা, বিশ্ববিদ্যালয়ের সভাপতি থাকা অবস্থায় শিবিরের মিটিং এ মাওলানা মতিউর রহমান নিজামীকে অতিথি করা হয়েছিল, এবং মাওলানা মতিউর রহমান নিজামী যাতে বিশ্ববিদ্যালয়ে যেতে না পারে
সেই জন্য মতিউর রহমান নিজামীর উপর হামলা করা হয়েছে। আপনি এখন গুগলে সার্চ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতিউর রহমান নিজামী হামলা, এই কথা দেখলে সাথে সাথে ডিটেলস সহ চলে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টায় কখন কোথায় কি ঘটনা ঘটেছিল সে তথ্য সহ চলে আসবে। এ ধরনের অবান্তর কথা, আজগুবি কথা বললে তো আর দেশের মানুষ আসলে মেনে না নেবে না, না। আপনি তো তবে বলছেন না, আপনি আমি একটা একটু শেষ করি। মিছিলের তবে ছবি, এটা আমি বলবো, ভিডিও বা পত্রিকার কি আমি- একটা নিউজ দেখাইতে পারবেন যে ইসলামী ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে? তাহলে নিশ্চয়ই এই যে তখনও ছিল, আমি বলি যে আপনি তখনও সার্চ তারা দেন। গুপ্ত ছিল। আপনি জি। সার্চ দেন, সার্চ দিলে পাবেন। আমি হ্যাঁ, বলি সার্চ দিলে তো একটা event পাবো। আমি আপনাকে বলবো ছাত্র শিবির যেটা এটা করেনি, তাদের সেটা হলো- একটা রাজনৈতিক কালচারই হচ্ছে গুপ্ত থাকা। এখনো আসলে- আরো কত গুপ্ত আছে আসলে হয় কি মানে এটা আপনি এখনো সালদের আরবি আন্দাজ করতে ধরুন পারবেন না। ইসলামী ছাত্র শিবিরের যদি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে গিয়ে আমরা আর্কাইভ ঘাটলাম, সেই আর্কাইভে গিয়ে আমরা দেখতে পেলাম যে 2002 থেকে 10-এর মধ্যে অমুক অমুক সময় অমুক অমুক দিন, মানে এই ছবিগুলো আসলে অনেক কিছু প্রমাণ করে। অনেকে আসলে এটা বলেন, যেটা একটা ব্যাখ্যা আপনার কাছ থেকে পেলে খুবই ভালো লাগতো, সেটা হচ্ছে ছাত্র শিবির যদি এত সুশৃঙ্খল, চমকপ্রদ, মেধাদীপ্ত একটা রাজনৈতিক দল হয়ে থাকে, ছাত্র রাজনৈতিক দল, ডাকসু নির্বাচনে জয়ী হতে তাদের এত বছর লাগলো কেন? ডাকসু নির্বাচনে মানে নির্বাচন হয়েছে কতদিন দেখেন, যখন সর্বশেষ 18 বছর পরে নির্বাচন হলো, নুরুল হক নুর নির্বাচিত হলো, তখন প্রথম আলো পত্রিকা সহ বড় বড় পত্রিকায় শিবিরের সমর্থনে নির্বাচিত হলো এই নুরুল হক নূর। তখন শিবিরকে আচ্ছা, আপনাদের ছাত্র শিবির- মনে হয় সমর্থনে? ছাত্র শিবির কাকে এরপরে সমর্থন করেছিল? এরপরে কবে নির্বাচন হলো একটু বলি। এটা একটু পরিষ্কার করবেন, ছাত্র শিবির এরপরে সমর্থনের কবে ব্যাপারটা একটু নির্বাচন পরিষ্কার হলো? করবেন সালদের রবি। জি জি, ওই সময় ছাত্র শিবির কাকে সমর্থন করেছিল? ওই সময় ছাত্র শিবির কাউকে সমর্থন করেনি। ছাত্র শিবিরের সাধারণ আপনারা আমি একটু বলি। তার ব্যক্তি 90 সালেও ব্যক্তিগত ডাকসুতে কিন্তু ব্যক্তিগত ইসলামী ছাত্র শিবির অংশগ্রহণ করেছে, 1990 সালে, জি। হ্যাঁ, ভোটও পেয়েছে, কিন্তু তারা কিন্তু কোনো মিছিল করে নাই। কে ইসলামী ছাত্র শিবির করে এটা কিন্তু বোঝা যায় নাই, কারণ এদের সংগঠনের চারিত্রিক যারা বৈশিষ্ট্যই অংশগ্রহণ হচ্ছে করেছে তাদেরকে আপনারা আমাদের চিনতেন না? আন্ডারগ্রাউন্ডে থাকা। আপনারা চিনতেন না? আচ্ছা, আপনারা চিনতেন, এবং সেই সময় ছাত্র শিবিরের টেন্টে হামলা করে ছাত্র শিবিরের বাইরেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা দিয়ে কোনোদিনও দেওয়া হয়েছে। ছাত্র সে শিবিরকে বাইরে এখন পর্যন্ত পঙ্গু হামলা করার অবস্থায়- সুযোগই তো নাই, কারণ তারা তো প্রকাশ্যেই এখন নাই যে পর্যন্ত শিবিরকে পঙ্গু অবস্থায় চিকিৎসা আপনাদের নেওয়া সহযোগিতা হচ্ছে। করবে। ঠিক আছে, তারা সেটা রেকর্ড আছে আমাদের কাছে। যে হামলা আমি করবে। একটু বলি, আমি বলি ছাত্র শিবির যেটা করে না, যেটা করেনি, সেটা হলো আমাদের সম্মানিত মাননীয় এমপি সাহেব 15 বছর ছাত্র জীবন কন্টিনিউ করেছেন। ছাত্র শিবির আসলে সেটা করতে পারে না। ছাত্র শিবির ওনার 4 বছর, মাস্টার্স 1 বছরের মধ্য দিয়ে মোটামুটি তার ছাত্র জীবন শেষ করেছে। ছাত্র শিবির না, আমি আসলে 5 বছরের সাংগঠনিক যে বছর- পরিকল্পনা সেটা আসলে অবশ্যই বিশ্বাস করে আমরা 20 জানতে চাচ্ছি না যে সাংগঠনিক যে সিদ্ধান্ত, যে ম্যানার, আপনাদের যে ডিসিশনগুলো, মানে এটা কেবলমাত্র আপনাদের রাজনৈতিকভাবে ভূমিকাটা নিয়ে প্রশ্ন ওঠে যে আপনারা আসলে কখন আন্দোলনে নামছেন, কখন কোন আইডেন্টিটি থাকছে, নাম বলা মাত্র আমরা চিনতে পারছি কিনা, তখন আসলে প্রশ্নটা ওঠে। আমি আলাপটা শেষ করতে চাই। না, আমি একটা একটু বলি, জি। এই ধরেন সাদিক কায়েম যাকে বলতেছেন, জি। সে এই বিপি দাঁড়ানোর আগে কি পোস্টে ছিল? উনি যে ইসলামী ছাত্র ঢাকা শিবিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের করেন, সভাপতি কি ছিল। ছিল? আমরা যখন সেটা পরিচয় কিন্তু উনি বলতে করিয়েছিলাম পারবেন না। তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি হিসেবে। এটা আপনার উনি স্বীকার করুক আর না করুক, জি। ওনারা আইডেন্টি নিয়ে প্রকাশ্যে সব জায়গায় রাজনীতি করতে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, ওনারা এর গোপনে কারণ কি করতে- থাকতে পারে? মানে আপনারা আমি মনে করি তাদের আদর্শগত দুর্বলতা আছে। উনি কি বলতে পারবে যে ইডেন কলেজে ওনাদের একজনও সমর্থক নাই? এটা তো আপনি প্রমাণ করতে পারবেন না, কারণ কমিটি নাই, মানে আমরা সমর্থক না, আমরা দাবি করতেই পারি। আবার 2 দিন পরে আপনি হুট করে বের হয়ে যাবেন যে আমি আসছি। আমি এখন আমাদের আপনি হয়তো সংসদকে বলতে যারা চাই, আপনার আছে ছাত্র তারা শিবির- ছাত্র লীগের ছাত্র মধ্যে মিশে আছে, শিবির- চুপচাপ আছে, ছাত্র প্রকাশ্যে আসতেছে না, শিবিরের কারণ তারা হয়তো কোথায় ছাত্র কোনো লীগের কি মধ্যে আছে না ছিল। আছে? এখন যদি এই তারা যে আবার বন্ধুরা, প্রকাশ্যে আসে ছাত্র শিবির তাহলে গঠনতন্ত্র আছে, ছাত্রদের এখানে স্পষ্ট রোষানলে লেখা পড়বে, আছে। এই জন্য চুপ করে আসছে। আবার যদি তো কখনো পরিবেশ ভালো থাকে, আপনি হুট করে একদিন দেখবেন যে ইডেন কলেজে ছাত্রী সংস্থা মিছিল করতেছে। এটা হলো একটা সুযোগ সন্ধান। এটা আমার বক্তব্য না, এটা ওসমান আদি নিজে বলছে যে জামাত ইসলাম এবং শিবির হচ্ছে একটা রিমোট কন্ট্রোল সংগঠন। আমি একটু সবশেষ মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। কি- ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমরা নানা রকমের রং ছড়াতে দেখি। কেউ দাবি করে যে তারাই আসলে স্বাধীনতার যে সপক্ষের শক্তি, সেই লিগাসি কেবল তারাই ধরে রেখেছে। আমি ছাত্রলীগের কথা বলছি, এটা তাদের দিক থেকে বরাবরই দাবি করে আসে। ক্যাম্পাসে সহাবস্থান মানে আমরা কেবল এটাই বুঝতাম যে ছাত্রলীগের সাথে যারা একটু আপোষ করে থাকতে পারবে। এরপর যখন ছাত্র দল এলো, আমরা তখন শুনলাম যে ছাত্র দল নাকি চাঁদাবাজি করে। এখন শিবির আসার পর আমরা শুনলাম শিবির হচ্ছে গুপ্ত। মানে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি এরকম ট্যাগিংয়ের মধ্যে থাকে, নতুন প্রজন্ম ছাত্র রাজনীতি করবে কেন?
আচ্ছা, এই ট্যাগিংটা ছাত্ররা না যতটা বেশি দায়ী, আমরাও কিন্তু কম দায়ী না। মানে যারা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকি, তারাও কিন্তু কম দায়ী না। মূলত তারাই এই ট্যাগিংগুলো দিয়ে রাখে, বা কখনো কখনো ধরেন এক একজনের কৌশল থাকতে পারে। ছাত্র শিবিরের কৌশল যেটা বলছে যে তারা চুপচাপ থাকবে বা যেভাবেই থাকুক না কেন, কখনো তারা যে এই যে কি বলে তালিমের নাম করে তারা যে এক এক জায়গায় বসে কিন্তু বুঝতে দেয় না যে তারা কারা। এরকমগুলো তো হয়। ছাত্র দল এই ধরনের কোনো রকম কিন্তু সংগঠন না যে বসে তারা ওই যে স্টাডি সার্কেল করে বা জাতীয়তাবাদী আদর্শ নিয়ে কিছু কথাবার্তা বলবে, এই ধরনের কাজ করে না। আবার ছাত্রলীগও কিন্তু এই কাজগুলো করে না, যে কারণে এদেরগুলো হয়তো বোঝা যায় না। আর শিবিরের যারা করে বা বাম সংগঠনও যারা করে, বাম সংগঠনও কিন্তু দেখবেন যে তারা অন্তত স্টাডি সার্কেলের মধ্য দিয়ে নিজেদের মধ্যে তারা মানে মতের আদান প্রদান করে থাকে। তারা কিছু জানলো বুঝলো, সেই বিষয়গুলো তাদের ভিতরে মত বিনিময় করতে পারে। ছাত্র শিবিরও করে, এটা ঠিক। কিন্তু এরা মিছিল করে, প্রকাশ্যে করে, ছাত্র শিবির হয়তো করে না এই পর্যন্ত আমরা তাদের মিছিল টিছিল দেখি না। ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ করে এটা কোনো জায়গায় তো তারা নির্বাচিতও হয়েছে, যেমন আমরা দেখেছি 80 দশকে চাকসুতে তারা অনেক সময় নির্বাচিত হয়েছে না, কিন্তু তারা তো ঢাকা ইউনিভার্সিটিতে কোনোদিন মিছিল করে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে তাদের কৌশল একটা অন্যরকম ছিল, হয়তো এরকম হতে পারে। আমি 1 মিনিট বলি। আপনার এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম কিন্তু একটা সেনাবাহিনীদের বিভিন্ন দিনের সাথে একটা গন্ডগোল হলো, বা ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে একটা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুভমেন্ট তৈরি হলো। আপনি দেখেন তো সেই মুভমেন্টের শিবিরের কোনো ভূমিকা আছে কিনা? আপনি জানান তো, একজন সাংবাদিক মানুষ, দেখেন যে কোনো ভূমিকা আছে, প্রকাশ্যে কোনো ভূমিকা আছে কিনা? শুনবো সালাউদ্দিন ভাই ছোট করে। জি বলেন। আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঝামেলাটা হয় সেটা হলো সেনাবাহিনীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেসিয়াম এবং যে খেলার মাঠ, সেই খেলার মাঠ থেকেই ঝামেলাটা শুরু হয়। সেখানে ছাত্র শিবিরের সেই আন্দোলনের কোনো দলকে রিপ্রেজেন্ট করে কোনো দলই সেখানে অংশগ্রহণ করেনি। তবে ছাত্র শিবিরের বিশাল গ্রুপ সেখানে ছাত্রদের পক্ষে গিয়ে অংশগ্রহণ করেছে। সেই জায়গায় ব্যানার থাকবে না কেন? আমি তো বলতে পারি সবাই শিবির ছিল না। শুনেন, তখন ছাত্র দলের সাথে আমরাও ছিলাম, একই রুম থেকে ছাত্র দলের সেক্রেটারি আর আমি বেরিয়ে গেছি। সুতরাং মানে আমরা ধরে নেই যে সব ছাত্র শিবির অথবা সব ছাত্র দল ছাত্রলীগ, এইটাই ধরে নেওয়ার দরকার এখন। যেহেতু ছাত্র শিবিরের একেবারে আলাদা কোনো আইডেন্টিটি আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সবাইকে আমরা ধরেও নিতে পারি যে ছাত্র দল সবাই, আবার সবাই ছাত্র শিবির। আমরা আপাতত এই জায়গাটাতে আলাপটা থামাই, এবং অনেক ধন্যবাদ সালাউদ্দিন ভাই। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনার সঙ্গে কথা হবে, এবং নিশ্চয়ই সেদিনও অনেক বিষয়গুলো নিয়ে আলাপ করার সুযোগ হবে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং ভালো লাগছে আসলে কথা বলতে, কারণ বাংলাদেশ যখন অর্জন করে তখন সেই অর্জনের কারণ নিয়ে আলাপ করতে খুবই ভালো লাগে। কারণ ব্যর্থতার কারণ নিয়ে তো বারবার আমরা কথা বলি, পাকিস্তানকে রীতিমতো বলে কয়ে বাংলাদেশ আসলে হারিয়েছে। এমন একটা সময় অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েছিল যখন বলা হচ্ছিল এটা বাবার দোয়া কমিটি, এরকম নানা ট্যাগিং চলছিল, কিন্তু সেরকম কঠিন একটা মুহূর্তে অ্যাডহক কমিটি দায়িত্ব নিল এবং একটা কঠিন সিরিজ সামনে এলো এবং বাংলাদেশ দুর্দান্তভাবে জয়ে উঠলো। কোথায় গিয়ে আপনার কাছে মনে হয়েছে একটা বড় কি ফ্যাক্টর কাজ করছে আসলে জয়ের পেছনে? জি, কোনো সন্দেহ নেই, অসাধারণ একটি জয় এটি। টেস্ট ম্যাচে বাংলাদেশের যে সাম্প্রতিক পারফরমেন্স, তাতে বলাই যেতে পারে যে দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ। একটু পেছনে যাই, সেটি হলো যে আপনি দেখবেন যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের এই জয়টা, দেশের মাটিতে বাংলাদেশ এই প্রথম পাকিস্তানকে টেস্ট সিরিজে কোনো ম্যাচে হারিয়েছে, কিন্তু এর আগে পাকিস্তানের মাটিতে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে এসেছিল, খুব বেশি দিন সময় না, 2 বছর আগে মাত্র হারিয়ে এসেছিল। এবং সর্বশেষ এই দু দলের মধ্যে যদি 3টি টেস্টের আপনি হিসেব আনেন, তাহলে এই 3 টেস্টেই বাংলাদেশ কিন্তু জিতেছে। তো এই পারফরমেন্সে বুঝিয়ে দিচ্ছে যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল যেভাবে থাকার কথা ছিল ঠিক সেরকম ভাবেই চলছে, কোনো সন্দেহ নেই। এখন সিরিজ আর একটা ম্যাচ বাকি রয়েছে, এই সিরিজের সেই ম্যাচটা জিতলে বাংলাদেশের সিরিজটাও জিতে যাবে, টেস্ট সিরিজটাও জিতে যাবে। আর পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স অন্য ফরম্যাটেও খুব চমৎকার। টি20তে আমরা জিতেছি, ওয়ানডে তো আমাদের ভালো পারফরমেন্স রয়েছে। সবকিছু মিলে টেস্ট সিরিজে এইটা আপনি জানেন যে এটা
টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই টেস্ট সিরিজটা হচ্ছে, সেখানে বাংলাদেশ যে কায়দায় পুরো ম্যাচটা জিতেছে তাতে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে কিছুটা। এখন টেস্ট যে 10টি দল টেস্ট খেলে সেই 10টি দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ, এবং বাংলাদেশের নিচে কিন্তু রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। তো সার্বিক অর্থে বলা যেতে পারে যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ একসময় যে বাজে অবস্থানে ছিল সেখান থেকে খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং এই টেস্ট জিতেছে বাংলাদেশ। বলা চলে যে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, ইভেন অধিনায়কত্বের যে কৌশল, সবকিছুতে বাংলাদেশ একদম ভালো অবস্থানের থেকে পাকিস্তানকে হারিয়েছে। আপনি যে 3টা পয়েন্ট বললেন, ব্যাটিং, বোলিং, অধিনায়কত্বের কৌশল, এই সব কিছু ছাপে শুধু কি বোলিংটাকে আপনি কিছুটা হলেও এগিয়ে রাখবেন? কারণ নাহিদ রানাকে আমরা একটা ভিন্ন রূপে পেলাম। না দেখুন, আপনি কোনো একটা এই 3 জিনিসের যেটা বর্ণনা করলাম, এই 3টার মধ্যে কোনো একটাতে যদি আপনি ভালো থাকেন সেটা কিন্তু আপনাকে হয়তো ম্যাচে এগিয়ে দিবে, কিন্তু জেতাবে না। আপনাকে যদি ম্যাচে জিততে হয় তাহলে 3 বিভাগে আপনাকে ভালো পারফর্ম করতে হয়। এখানেও কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা প্রথম ইনিংসে এক্সেলেন্ট হয়েছে। হ্যাঁ, আমরা বলতে পারছি যে এখন বোলিংটা ভালো, বোলিং এর কারণে আমরা এই ম্যাচটা জিতেছি, কোনো সন্দেহ নেই যে আপনি শেষ 2 সেশনে আমরা যে বোলিং করেছি সেটাই আমাদেরকে ম্যাচটা জিতিয়েছে। কিন্তু এর ভিত্তিটা তৈরি হয়েছিল প্রথম ইনিংসে 400+ রান আমরা যে করেছিলাম, সেখানে নাজমুল হোসেন শান্ত এক্সেলেন্ট একটা সেঞ্চুরি করেছিলেন, মমিনুল্লাহ হাফ সেঞ্চুরি করেছিলেন, মুশফিক রহিমও তার সঙ্গে হাফ সেঞ্চুরি করেছিলেন, নিচের দিকে লিটন দাসও ভালো ব্যাটিং করেছিলেন। সবকিছু মিলে প্রথম ইনিংসে 400+ যে রান করেছিলাম সেটা আমাদেরকে বড় একটা শক্তি দিয়েছে, আত্মবিশ্বাস দিয়েছে। এবং দ্বিতীয় ইনিংসে আমরা এই কারণে 240 রানে 9 উইকেটে ইনিংস ডিক্লেয়ার করতে পেরেছি। অর্থাৎ বোলিং শক্তির উপরও যে আমাদের আস্থা ছিল সেটা আমরা এই কারণে আমরা কিন্তু শেষের 2 সেশনে মাত্র 76 ওভার বোলিং করার সুযোগটা ছিল আমাদের সামনে, এবং পাকিস্তানকে একটা ভালো চ্যালেঞ্জিং স্কোর আমরা দিয়েছিলাম। যে চ্যালেঞ্জিং স্কোর কিন্তু পাকিস্তান শুরুতে জেতার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে যখন বেশ কয়েকটি উইকেট পড়ে গিয়েছে তখন তারা চেজ ছেড়ে দিয়েছিল, এবং চেজ ছেড়ে দিয়ে তারা মোটামুটি রান ম্যাচটা ড্র করার দিকে চিন্তা করছিল। কিন্তু বাংলাদেশের দুর্দান্ত বোলিং, বিশেষ করে নাহিদ রানা, যিনি কিন্তু আবার প্রথম ইনিংসে খুব বাজে বোলিং করেছিলেন, দ্বিতীয় ইনিংসে এক্সেলেন্ট কায়দায় ফিরে এসেছেন। সো এই যে কামব্যাক করার বিষয়টা, এটাও কিন্তু আপনার এই টেস্টে বাংলাদেশ করে দেখেছে, কোনো সন্দেহ নাই। আর আমি একটু শেষ করছি ছোট্ট একটা কথা দিয়ে। আপনি যে কথাটি বললেন যে অ্যাডহক কমিটি এই যেভাবে এসেছিল তাতে খুব তাদেরকে যেভাবে বলা হচ্ছিল, ওইদিন আপনার সঙ্গে ছিলাম আমরা লাইভে, যে বাপের দোয়ার কমিটি সবকিছু মিলে, দেখুন এই টেস্ট ম্যাচে জয়ের সঙ্গে কিন্তু আপনি এই অ্যাডহক কমিটির কোনো সম্পর্ক নেই। অ্যাডহক কমিটির কিন্তু মাঠে খেলে দেয় না, তারা হয়তো না, ক্রিকেটের যে আনুষঙ্গিক যে সিদ্ধান্তগুলো থাকে সেইগুলো তারা হয়তো সেট আপটা করে দেন, কিন্তু ম্যাচ জেতার কিন্তু ক্রিকেটাররা। সো এখানে আপনি কমিটিতে কে রয়েছে এবং কে নেই, আমি মনে করি না যে সেটা আলোচনার বিষয় হতে পারে। বুঝতে পারছি, তার মানে এটা এক ধরনের কনফিডেন্স দিলেও আসলে সরাসরি মাঠের ভূমিকা নেই। আমি একটা প্রশ্ন দুজনকে একটু করতে চাই, তারপরে আলাপটা শেষ করব। বাংলাদেশের জয় মানে হচ্ছে গোটা বাংলাদেশের জনসাধারণের জয়, যে কারণে জেতার পরপরই আমরা প্রধানমন্ত্রী বলুন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি বলুন, এমনকি জামাত ইসলামের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা বার্তা দেখেছি, ফেসবুকে উইশ করতেও দেখেছি। মুশকিল হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ তরুণদের রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে উইশ করতে তেমন দেখলাম না। সবচেয়ে বড় কথা, সাবেক ক্রীড়া উপদেষ্টা, তার কাছ থেকে একটা শুভেচ্ছা বার্তা, মানে ইটস নট ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি না, বাট তারপর আমরা তো প্রত্যাশা করতে পারি। দেখুন, বাংলাদেশ যখন তখন তো সবারই প্রত্যাশা থাকে যে সব জায়গা থেকে আপনি একটা শুভকামনা আসবে, একটা অভিনন্দন বার্তা আসবে। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি মনে করি যে ক্রিকেট সাংবাদিক হিসেবে আমি একটা কথা বলতে পারি যে দল যখন জেতে তখন সেই দলের আত্মবিশ্বাস এবং তার আপনার আনন্দ কিন্তু এমনিতেই খুব ভালো থাকে, তাদের কনফিডেন্স লেভেলটা অনেক উঁচুতে থাকে। কিন্তু দল যখন হারে তখন যখন তার দিক থেকে সেই দলটার সমালোচনা শুনে এবং সেই দলটা যখন দেখে যে তাদের উপর থেকে সমর্থনের সুরটা হারিয়ে যাচ্ছে, তখন সেই দলটা কিন্তু আরো নুজ্জ হয়ে যায় এবং সেই দলটা কিন্তু আরো হতাশ হয়ে যায়। এই কারণে আমি মনে করি যে দল যখন জেতে তখন আপনি অভিনন্দনের চেয়ে দল যখন খারাপ খেলে তখন পাশে থাকাটা বেশি জরুরি, তখন পাশে থাকাটা বেশি জরুরি। হ্যাঁ, একেবারে সময়টা কম, যদি সবার মতামত আপনার কাছ থেকে শুনতে আসি। না, আমি মনে করি যে যেহেতু আমাদের বাংলাদেশি দলটা জিতেছে, সবারই উচিত ছিল তাদেরকে উৎসাহ দেওয়া, সমবেদনা জানানো, তাহলে তারা হয়তো সামনের দিকে আরো ভালো করতো। হ্যাঁ, কিন্তু এখন তারা কেন করেনি এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। তো উচিত ছিল, করলে ভালো হতো। তবে আমার মনে হয় যে তারাও খুশি হয়েছেন, তবে নট নেসেসারি যে তাদেরকে আপনি এই ধরনের প্রেস রিলিজ জানিয়ে অভিনন্দন বার্তা জানাতে হতে পারে বা ফেসবুকে স্ট্যাটাস দিতে হতে পারে, এটা খুব একটা প্রয়োজনীয় আমি কোনো কিছু দেখি না। এটা প্রয়োজনীয় অবশ্যই না, কিন্তু প্রত্যাশিত। জি জি, আমি একটা জায়গায় একটু আমি পয়েন্ট আউট করতে চাই, সেটা হলো ভারতে দেখেন ওই যে বাপের দোয়া বা বাবার দোয়া কমিটির কথা বললেন না,
ভারতের ক্রিকেট বোর্ডের সেক্রেটারি কে, অমিত শাহ ছেলে না? তখন কি কোনো কথা উঠছে? তখন এটা নিয়ে পরবর্তীতে না, অনেকে বলার চেষ্টা না, করেছেন, তো কিন্তু ব্যাপারটা ওদের দাঁড়াচ্ছে দেশে কোনো কথা ওঠেনি। এটা সবসময় হয়ে থাকে। জয় আম শাহ। গাছতলায় না, আম গাছতলায় কিন্তু আম গাছই হয়, কাঁঠাল গাছতলায় কাঁঠাল গাছই হবে। রাজনীতি যারা করবে তাদের ছেলেমেয়েরাও কিন্তু রাজনীতি করতে করে। কালচারের মধ্যে দিয়ে। হ্যাঁ, কালচারের মধ্যেই থাকে মূলত, এইগুলোই হয়ে থাকে। কারণ যেহেতু এই ঘটনাগুলো ঘটলেই পরে সমালোচনা হয়, সমালোচনা হবেই, এই সমালোচনার উপরে থেকেই সবাইকে কাজ করে যেতে হবে এটা। আর নিঃসন্দেহে আমাদের দল জিতছে এবং হ্যাটট্রিক করছে মূলত পাকিস্তানের বিরুদ্ধে, যেটাকে আমরা সবসময় স্বপ্ন দেখতাম 80-র দশকে যে কখনো পাকিস্তানের সঙ্গে আমরা খেলতে পারবো, আমাদের কনফিডেন্স লেভেলটা এরকম পারবো, সেই পাকিস্তানকে কিন্তু আমরা পরাজিত করেছি। একদম। অতএব সেইখানেই বলবো যে আমাদের দেশের, আমাদের দলের কনফিডেন্স লেভেলটা অনেক উপরে উঠে গেল। আমি তাদের আলাপটা শেষ অবশ্যই করি ধন্যবাদ আজকে। অনেক ধন্যবাদ এম এম কায়সার, কারণ আপনার শেষ মন্তব্যটা খুব চমৎকার ছিল, যে আসলে দল জিতলে সবাই অভিনন্দন জানাবে স্বাভাবিক, কিন্তু হারলে আসলে দলের পাশে থাকাটা সবচেয়ে জরুরি। অনেক কৃতজ্ঞতা এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে, থাকবেন আমাদের সঙ্গে।